আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে আলোচনায় রাখা হয়েছিল সমহার হ্রাস ও বৃদ্ধি। তো আজকে আমরা একটা বীজগণিতের চ্যাপ্টার নিয়ে আলোচনায় থাকব। তো তোমাদের বলে দিই, বীজগণিতের যে নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে, সেই পরীক্ষার নাম্বার বিভাজনও তোমরা জানতে পেরেছো। তো বীজগণিতের এবারের মাধ্যমিক পরীক্ষায় বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন 5টি উত্তর করে আসতে হবে। তো এই 5টি প্রশ্ন কোন জায়গা থেকে হবে না হবে সেগুলো তোমরা মোটামুটি জানতে পেরেছো। তো প্রথমে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটা থেকে 3টে প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে দুটো সমাধান করতে হবে। তারপরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ ও ভেদ। আগে এটা অথবা থাকতো, তো এবার হয়তো এই দুটো চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন দেয়া থাকবে, তোমাকে দুটো প্রশ্ন করে আসতে হবে উত্তর। আর তৃতীয় নম্বর যে প্রশ্নটা, সেখানে তোমার প্রশ্ন থাকবে দুটো একটা করতে হবে, অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন দুটো থাকবে, একটাকে তোমাকে করে আসতে হবে। এরকমও প্রশ্ন প্যাটার্ন থাকতে পারে, অথবা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে অবশ্যই 3টে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে দুটো প্রশ্নের উত্তর করে আসতে হবে। 2 নম্বরে যে দুটো প্রশ্ন হতে পারে সেটা অনুপাত সমানুপাত থেকেও হতে পারে, তাই অনুপাত সমানুপাত থেকে 3টে প্রশ্ন, সেখান থেকে দুটো করতে হতে পারে। আর শেষে যে একটা প্রশ্ন থাকবে সেটা ভেদ অথবা করণে, এই দুটো চ্যাপ্টার দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটাকে করতে হবে। এরকমও হতে পারে। তো যাই হোক, প্রশ্ন যাই হোক না কেন, আমাদের যদি সমস্ত অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা থাকে, তাহলে আমার প্রশ্ন যাই করুক না কেন, যেখান থেকেই দিক না কেন, আমরা অবশ্যই পারব। আজকে দেখো, আমরা অনুপাত সমানুপাতের এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। যদিও তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অনেক আগেও রিভিশন হয়েছে, তাই আমরা ওই চ্যাপ্টারটি এখন আবারও সময় পেলে আমরা আবারও সেটা দেখাবো। আর অনুপাত সমানুপাতের যে ধরনের প্রশ্নগুলো হয় বা হতে পারে, এই ধরনেরগুলো তোমাদের দেখাবো। হয়তো একটা ক্লাসের মাধ্যমে সমস্ত জিনিস দেখানো সম্ভব হবে না, তবু তোমরা সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর কোনো অঙ্কতে যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবে, এবং সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটাকে নিয়ে আলোচনায় থাকতে পারবো। দেখো, অনুপাত সমানুপাতে যে ধরনের শর্ট প্রশ্ন, আজকে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনায় থাকি, যে ধরনের শর্ট প্রশ্নগুলো আসার সম্মুখীন সেগুলো নিয়ে একটু আলোচনায় থাকি। তাই বলে এই কটার উপর নির্ভর করে তোমরা পরীক্ষা দিতে যাবে না। নিশ্চয়ই তোমরা অবশ্যই সমস্ত জিনিসগুলো খুঁটিয়ে করছো বা দেখছো, অবশ্যই সেগুলো দেখবে। আর আমরা কিছু অঙ্ক তোমাদের দেখাবো যেগুলো তোমাদের কাজেও আসতে পারে। যেমন ধরো, অনুপাত সমানুপাত, এগুলো তো আর তোমাদের সেরকমভাবে ডিটেলসে আর আলোচনায় রাখা যাবে না, যে অনুপাত কি, অনুপাত কয় প্রকার, কি 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 থাকলে সেটাকে লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত, ব্যস্ত অনুপাত, এই সমস্ত ইত্যাদি বলা হয়। সেগুলো তোমাদের আগেও দেখিয়েছি, আর সেগুলো আর দেখানো সম্ভব নয় এখন। তো আজকে আমরা দেখো বলেছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত, আর ব্যস্ত অনুপাতটা জানতে হবে। অনুপাত ধরো A:B, এর অনুপাত হচ্ছে ধরো 2:3, ঠিক আছে? তাহলে এর ব্যস্ত অনুপাতটা কত হবে?
এ ও A/B এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত হবে না, এই পূর্বপদ আর উত্তরপদ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে যায়, অর্থাৎ 3:2 হয়ে যায়। এটা আমাদের জানা আছে, তাই তো? তাহলে A/B এত হলে এর ব্যস্ত অনুপাতটা হবে উত্তরপদ আর পূর্বপদ এবং উত্তরপদ, এটা পূর্বপদ এটা উত্তরপদ, তো এদের পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমরা সেটাকে ব্যস্ত অনুপাত বলতে পারি। ঠিক আছে, এবার দেখো যদি এই অনুপাতটা তিনটে থাকে, ধরো দিয়ে আছে A/B/C সমান ধরো 1:2:3 দিয়ে আছে, দিয়ে তোমাকে বলা হলো এই ABC এর ব্যস্ত অনুপাত কত, তখন আমাকে কিভাবে করব, তাই না? দুটো থাকলে তো স্যার পূর্বপদ উত্তরপদ চেঞ্জ করে দিতাম, তাহলে আমাদের ব্যস্ত অনুপাত পেয়ে যেতাম। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কেমন করব, দেখো A/B/C এর ব্যস্ত অনুপাত যখন করব তখন কেমন করব দেখো। ঠিক আছে, দেখো প্রত্যেকটারই তোমরা এই এর তলায় আমরা 1 লিখতেই পারি। A/B/C সমান 1/1 1:2:3 মানে তো 1/1 2/1 3/1 এরকম লিখতেই পারি। এখন এই প্রত্যেকটার অনুপাতের ব্যস্ত অনুপাত করতে হবে, তাহলে এই প্রত্যেকটা অনুপাতের ব্যস্ত অনুপাত করলে কথা 1/1 কে যদি ব্যস্ত অনুপাত করো 1/1 হয়ে যাবে অনুপাত, বুঝতে পারছো? 2/1 কে ব্যস্ত অনুপাত করলে কত হবে 1/2 হয়ে যাবে, আর 3/1 এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে কত 1/3। বুঝা গেল? এবার দেখো আমরা ভগ্নাংশ তো রেখে দিতে পারি না, যে ব্যস্ত অনুপাতটাকে আমরা ভগ্নাংশ তো রেখে দিতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে না, এই ভগ্নাংশটাকে হরগুলো লসগু করে প্রত্যেকে মনে মনে গুণ করে নিতে পারো, হয়েছে? অর্থাৎ 2 আর 3 এর লসগু দেখো 6, অর্থাৎ প্রত্যেকটাকে 6 দিয়ে তোমরা গুণ করে নিতে পারো। 1/1 গণিত 6 অনুপাত 1/2 গণিত 6 অনুপাত 1/3 গণিত 6, অর্থাৎ লসগু দিয়ে আমরা প্রত্যেকটাকেই আমরা গুণ করে নিলাম। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 6, এখানে পাচ্ছি 3, 3 2 6 কাটতে পারি, আবার 3 2 6, বুঝতে পেরেছো? 3:2, অর্থাৎ 1:2:3 A/B/C এর ব্যস্ত অনুপাত যদি 1:2:3 হয় তাহলে ABC এর ব্যস্ত অনুপাত হবে 6:3:2। এখানে যদি তুমি দেখতে পাও যে কাটাকাটি হবে তাহলে তোমরা কাটাকাটি করবে। অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। তুমি মনে করছো এইটার সঙ্গে এটা কাটবে কিন্তু এটা কাটবে না, তাহলে হবে না। প্রত্যেকটাকেই আমাকে কাটতে হবে এবং একই সংখ্যা দিয়ে ভাগ করে দেখাতে হবে। ঠিক আছে, যেমন এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে কিন্তু একে ভাগ করা যাবে না, তাহলে কোনোটাই ভাগ করা যাবে না। আবার দেখো এই দুটোকে 3 দিয়ে ভাগ করা যাবে কিন্তু একে ভাগ করা যাবে না, তাহলেও কাটবে না। তাহলে এইরকম অবস্থানে থাকলে আমরা এটার ব্যস্ত অনুপাত লিখতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এর ব্যস্ত অনুপাতগুলো আমরা তিনটের থাকলেও আমরা ব্যস্ত অনুপাত পার করতে পারবো। এবার দেখবে তোমাদের প্রশ্নতে বইয়ে দিয়ে আছে, দেখবে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। এখন মিশ্র অনুপাতটাকে আমাকে জানতে হবে যে মিশ্র অনুপাত কোনগুলো, কিভাবে মিশ্র অনুপাত করা হয়। দেখো আমরা যে কোনো একটা অনুপাত বার করি, যেমন ধরো A/B সমান দিয়ে আছে ধরো 2:3, ঠিক আছে? তাহলে একটা অনুপাত এটা, এর ব্যস্ত অনুপাত কোনটা? তাহলে A/B এর ব্যস্ত অনুপাত কত? এর ব্যস্ত অনুপাত কত হবে দেখো, দুটো আছে খুবই সহজ তাই না, চেঞ্জ করবে 3:2, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ অবস্থান পরিবর্তন করলেই আমরা ব্যস্ত অনুপাত পেয়ে যাব। তো এই দুটো এই অনুপাতের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত আসলে কি? মিশ্র অনুপাত জানতে হবে। তো মিশ্র অনুপাতটা কি? মিশ্র অনুপাত হচ্ছে পূর্বপদের গুণফল অনুপাত উত্তরপদের গুণফল।
পূর্বপদের গুণফল, পূর্বপদের গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল, উত্তর পদের গুণফল। ঠিক আছে, পূর্বপদ কারা? পূর্বপদ কিভাবে চিনবে? প্রথম যে অনুপাতের যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে পূর্বপদ, আর দ্বিতীয়টা বলা হচ্ছে উত্তরপদ। তাহলে এই পূর্বপদের গুণফল, পূর্বপদের গুণফল বলতে পূর্বপদগুলোর গুণফল, সেটা দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। তো সেই পূর্বপদগুলোর গুণফল করবে। তাহলে 2 আর 3 গুণ করে কত হবে? তাহলে গুণটা এরকম ভাবে রেখে দাও, তাতে তুমি বেশি সুবিধা হবে। তাহলে পূর্বপদের গুণফল, পূর্বপদ 2 আর এখানে 3, তাহলে 2 গুণিত 3। আর দেখো উত্তর পদগুলো দেখো 3 গুণিত 2, তাই না? এখানে অনুপাত আছে, অনুপাত চিহ্ন দিলাম। এখন এইটার মধ্যে তোমরা একটু কাটাকাটি করে নিতে পারো, এরকম ভাবে তোমরা কাটাকাটি করে নিতে পারো, অথবা এটা বাই করে তোমরা কাটাকাটি করে নিতে পারো। ঠিক আছে, আমরা দেখো এখানে 3, এখানে একটা 3 কেটে যাবে, আবার এখানে 2, এখানে 2 কেটে যাবে, অর্থাৎ 1:1। অর্থাৎ এখান থেকে প্রশ্ন থাকতে পারে কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে দেখো কি ধরনের অনুপাত? মিশ্র অনুপাতটা 1:1, অর্থাৎ যে কোনো অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটা হবে সমানুপাত। এটাকে বলা হয় সমানুপাত। কেন সমানুপাত? না দেখো 1:1 মানে হচ্ছে কি, পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায়, দুটো সংখ্যায় যদি সমান থাকে, তাহলে সেটাকে বলা হবে সমানুপাত। অর্থাৎ এই দুটোর মিশ্র অনুপাত, কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটা কি হলো? সমানুপাত হয়ে গেল। বুঝতে পেরেছি? এগুলো ধরনের সব প্রশ্ন থাকে, আসতেও পারে, এগুলো দেখে নেবে একবার। এবার দেখো আমরা একটু অন্য রকমের একটু অঙ্কই আসি। তাহলে মিশ্র অনুপাত তোমরা পারবে করতে, তাই তো? এখন দেখো a:b দিয়ে আছে, ধরো a:b দিয়ে আছে 6:7, আবার দিয়ে আছে b:c সমান দিয়ে আছে ধরো 4:5 দিয়ে আছে। তো a:b আর b:c এটা দিয়ে আছে, দিয়ে তোমাকে বলা হলো এখান থেকে যে a:b:c সমান কত আর a:c সমান কত, এরকম দিয়েছে। তো আমরা কিভাবে করব, তাই না? দেখো এই ধরনের অঙ্কগুলো বেশি তোমার কাছে বেশি সহজ মনে হবে এই নিয়মে। তোমাদের আগেও ক্লাসে করিয়েছিলাম এইরকম ভাবে নিয়ম। তো আমরা তখন অতএব একবারে লিখে দিয়ে a:b:c সমান, দেখো এইটার সঙ্গে এটা গুণ করবে, 4×6 = 24, ঠিক আছে? আর 4×7 = 28, আর 7×5 = 35। এখন দেখতে পাচ্ছ যে এগুলো আমরা এই দুটোকে কাটলে হবে না, এই দুটো কাটলেও হবে না, সবগুলো কাটতে গেলে আমাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এর লঘিষ্ঠ রূপ করতে পারছি না। ঠিক আছে, তাহলে দেখো a:b:c 24:28:35, তার মানে এর উত্তরটা আমরা পেয়ে গেলাম, তাই তো? এবার দেখো আমাদের a:c টা কিভাবে করব? a:c আমাকে কিভাবে আনতে হবে? তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারছো a:c, তাহলে a হচ্ছে এইটা 24 আর এটা 35, তাহলে a:c সমান দেখো 24:35। বুঝতে পেরেছি? এইটা উত্তর হয়ে যাবে। বোঝা গেল এটা? দেখো এটা ছাড়াও তোমরা আলাদা রকমের একটা নিয়মে তোমরা করতে পারো, সেটাও তোমাদের দেখাই। কারণ 3টে অনুপাত যখন থাকবে তখন ওই রকম নিয়মেই তোমাকে ঘুরে আসতে হবে, আর তাতে তুমি সুবিধাও অনেকটা পাবে। দুটোই নিয়ম মনে রাখা প্রয়োজন। তো আমরা দেখো এই জায়গাটা দেখো, এই বি এখানে বিটা সমান আছে, এখানে বি এখানে বি আছে, কিন্তু এখানে বিটা 7 আছে, এখানে বিটা 4 আছে। এখন আমরা এটাকে যদি 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর মনে করি, তাহলে দেখো যে এই 7 আর 4 এই পাশে তোমরা একটা লসগু করে নেবে। 7 আর 4 এর লসগু তো 28। তো 7 আর 4 এর লসগু যেহেতু 28, তাহলে আমাকে এই একই হর বিশিষ্ট করতে হবে। তাহলে এটাকে 28 করতে গেলে এই
এই 7টাকে 28 যদি আমরা 28 যদি করি, তাহলে এই 28 করতে গেলে আমাকে কি করতে হবে, একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এই 4টাকে 28 পরিণত করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে a is to b is to c সমান কত হবে তখন, দেখো 4 6 এনে 4 দিয়ে গুণ করা মানে শুধু 7 দিয়ে 7কে 4 দিয়ে গুণ নয়, দুটো কি গুণ করা, অর্থাৎ 24 is to 28, 24 is to 28। আর সরি a is to b হলো। আর দেখো b is to c, b is to c সমান কত হবে, 7 দিয়ে গুণ করো, 7 4 28 অনুপাত 35। ঠিক আছে, দেখো যেমন এখানেও বিটা মিলে যাচ্ছে, এখানেও তো বিটা মিলছে, এই মিলটা করার জন্য আমাকে লসগুটা করতে হলো। ঠিক আছে, তাহলে দেখো বি এর জায়গায় 28 দুই জায়গায় দিয়েছে, তাহলে বিটা 28 হবে। তো এ ইস টু, অতএব এ ইস টু বি ইস টু সি সমান কত লিখবো, 24 ইস টু 28 ইস টু 35। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এ ইস টু সি 24 ইস টু 35 লিখতেই পারো। বুঝতে পেরেছো? বোঝা গেল এটা? এবার দেখো যে এটা তো আমরা a is to b is to c বার করলাম, এখান থেকে a is to c বার করতে পারো, কিন্তু a is to c বার করার আমরা আরো একটা পদ্ধতি দেখাতে পারি যে a is to c টা কেমন ভাবে বার করব। দেখো a is to b সমান 6 is to 7, a is to b সমান 6 is to 7। তাহলে আমরা এটা লিখতে পারি না যে a বাই b সমান 6/7। একইভাবে দেখো বি বাই এই বি বাই সি সমান আমরা লিখতে পারি 4/5 লিখতে পারি। বুঝতে পেরেছো? এখন দেখো এইটার এইটা এই দিকের গুলো আমরা গুণ করব, তাহলে একই ক্রমে এই দিকটাও গুণ করব। 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে বাম দিকের গুলো আলাদা দিকে বাম দিকে গুণ হবে, ডান দিকের গুলো ডান দিকে গুণ হবে। তাহলে দেখো এ বাই বি তার সঙ্গে গুণ করব বি বাই সি সমান কত হবে, 6/7, 6/7 সঙ্গে কত, 4/5 গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দেখো কাটাকাটি হচ্ছে না, 6 4 24/35, 24/35। আর দেখো এই বি কাটতে পারছো, এখানে বি কাটতে পারছো, তাহলে এ বাই সি সমান কত হলো, 24 is to 35। তাহলে এ অনুপাত সি সমান কত হলো, 24 is to 35। বুঝতে পেরেছো? আমরা অনেক ধরনের নিয়মগুলো দেখাচ্ছি, তাতে তোমাদের কি হবে না, একটা সুবিধা হবে, তুমি হয়তো ওই ধরনের ওই নিয়মে তুমি পারছো না, তখন এই নিয়মে তুমি করতে পারবে এগুলো। ঠিক আছে, তোমাদের এগুলো তোমরা একটু দেখবে একটু। এবার দেখো একটা তোমাদের একটা অঙ্ক দেখাই, যে তোমাদের বইয়ের অঙ্ক দেখবে পি ইস টু কিউ সমান দিয়ে আছে 5:7, 5:7। আর পি মাইনাস কিউ সমান -4, এটা দিয়ে আছে। তোমাকে মানটা বার করতে হবে 3p + 4q সমান কত, এটা তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা এই ধরনের অঙ্কগুলো কেমন করব, দেখো পি অনুপাত কিউ এটা দিয়েছে, পি কিউ বলে দিয়েছে এখানে, পি মাইনাস কিউ বা পি প্লাস কিউ এরকম। তাহলে আমাকে কি করতে হবে, এখানে পি এবং কিউ এর যে মান, সেই পি এর মান আমাকে বার করতে হবে। তো পি এর মান বার করতে গেলে তো অনুপাত দিয়ে আছে, তাই না? তাই এই অনুপাতটাকে আমরা কি করব, ধরে নেব পি সমান 5x, x একটি সাধারণ ধ্রুবক ধরে নিলাম বা উৎপাদক বলা যায়। কিউ সমান 7x, এই x নট ইকুয়াল টু 0, x এর মানটা কিন্তু 0 নয়। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন 5 আর 7 যদি ধরি তাহলেও তো হবে অঙ্কটা। 5 আর 7 ধরলে অঙ্কটা 5:7, 5 আর 7 এর দুটো অনুপাত আমরা 5:7 লিখতেই পারি,
কিন্তু এই অনুপাত মানে তো তা নয়। অনুপাত মানে এখানে দেখো 10:14 থাকে, 10:14 থাকে, তাহলেও তোমরা লঘিষ্ঠ রূপ করো 5:7 হয়ে যাবে। তাহলে 5:7 এর যে অনুপাত, সেই অনুপাতটা 10:14 হতে পারে। আবার দেখো 15:21 হতে পারে, আবার দেখো 20:28 হতে পারে। তাহলে এই অনুপাত 5:7 অনুপাত মানে এই নয় যে সেটা সংখ্যাটা একটা 5 আর একটা 7, সংখ্যাটা 15-21 হতে পারে, সংখ্যাটা 10-14 হতে পারে, সংখ্যাটা 500-700 হতে পারে, তাই না? সেই জন্য আমরা এক্স একটা কি ধরেছি, সাধারণ উৎপাদক ধরে নিয়েছি এখানে। তো বেশ, তা গেল। তো পি যেহেতু আমরা এটা ধরলাম আর কিউটা এটা ধরলাম, তাহলে আমাদের এই জায়গাটাতে যেহেতু আমাদের মানটা আমাদের পি মাইনাস কিউ এর মানটা বলে দিয়েছে, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেখি। তাহলে পি মাইনাস কিউ সমান তো দিয়ে আছে -4, তাহলে আমরা পি এর জায়গায় মানটা বসাতে পারি। পি সমান কত আছে দেখো 5x, মাইনাস কিউ সমান কত আছে 7x, সমান -4, তাহলে -2x, বুঝতে পেরেছো, -4। তাহলে x মান কত, মাইনাস কেটে যাচ্ছে, তার মানে 2 দিয়ে ভাগ করলে দেখো 2, x মান 2 হয়ে যাচ্ছে। তাহলে x মান যদি 2 হয়, তাহলে আমরা এখন অনায়াসি এই মানটা বার করতেই পারি, 3p + 4q, তাই তো। 3p, 3 × p, p বলতে কোনটা, p বলতে কার মান 5x প্লাস 4, q বলতে 7x, ঠিক আছে। তো দেখো আমরা x 3 5 15 হয়ে যাচ্ছে, এটা গুণ করে নাও, 15x প্লাস 28x। আমরা দেখো x এর জায়গাটাও তো আমরা কি করতে পারি, 2 বসিয়ে নিতে পারি। তাহলে 15x আর 28 যোগ করলে 43x, এটা যোগ করছি কারণ সদৃশ্যপদে যোগ করা যাবে। তাহলে 43x, এই 43 গণিত 2, x এর মান তো আমরা জানি 2, তাহলে 2 বসিয়ে দাও, সমান 86। তাহলে এর উত্তরটা হবে কত, 86। বুঝতে পেরেছো? এই ধরনের যে এখানে দেখবে আরো অনেক প্রশ্ন আছে, যে বড় প্রশ্ন এখান থেকে দেয়, 3 নম্বরের প্রশ্ন এখান থেকেও হয়ে যায়। তো এই প্রশ্নগুলো তোমরা সমস্ত অঙ্কগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে। এবার আসি আমরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, ক্রমিক মানে পরস্পর। তো দেখো ক্রমিক সমানুপাতি, দেখো যদি বলি 2 4, 2 4, তাহলে এর পরের ক্রমিক সমানুপাতিটা কত হবে না, এর সঙ্গে এর কি সম্পর্কটা আগে দেখতে হবে। এইটার সঙ্গে এটার সম্পর্কটা কত, এইটার সঙ্গে এটার সম্পর্ক হচ্ছে দ্বিগুণ, দেখো 2 এর ডবল না দ্বিগুণ, তাহলে তৃতীয়টা হবে এর ডবল, তাহলে 4 2 8, তাহলে তৃতীয় সমানুপাতিটা ক্রমিক সমানুপাতিটা হবে 8, তাহলে 8 এর ডবল কত 16, ঠিক আছে। এর পরেরটা কত হবে তোমরা নিজেই বুঝতে পারছো 32। তাহলে এইগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। একটা যদি 2 তারপরে যদি 4 হয়, তাহলে এদের যে সম্পর্ক দ্বিগুণ, তাহলে তারপরেরটা তার দ্বিগুণ হবে, তারপরেরটা তার দ্বিগুণ হবে, এরকম ভাবে আমাকে কি করতে হবে, সমানুপাতটাকে এই ক্রমিক সমানুপাতটাকে নির্ণয় করতে হবে। ধরো 3:6 আছে বা 2:6 আছে, 2 আছে তারপরেরটা 6 আছে, তাহলে এর সঙ্গে এর কত গুণ, 3 গুণ, তাহলে এর 3 গুণটা হবে তৃতীয়টা, তার 3 গুণটা হবে চতুর্থটা, 3 18 54, তার 3 গুণটা হবে কত পঞ্চমটি, তাহলে এটা হবে 162, ঠিক আছে। তাহলে দেখো প্রথম দুটো অনুপাত ক্রমিক অনুপাত যদি দেয়া থাকে, তো আমরা তারপরের যে অনুপাত সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো?
দেখো এবার অনুপাতের ধরো এরকম অঙ্ক দিয়ে আছে যে 10:35 সমানুপাতি চিহ্ন, এটা x:42। তো এই x এর মানটা কত হতে পারে এটা আমাকে নির্ণয় করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই এক্সটা মানটা বার করব। এই এক্স মান বার করতে গেলে আমাকে কি করতে হবে না, আমরা এইটা বা এইটা লিখবো, এইটা বা এইটা লিখবো, দিয়ে সমাধান করব, বজ্রগুণন করার পরে তার সমাধান করব। তো এগুলো তো সময় সাপেক্ষ। আমরা এই ধরনের অঙ্কগুলো কেমনভাবে করব, দেখো এখানে একবারে লিখে দাও এক্স সমান, ঠিক আছে, সুরে রাখ দাও। দেখো আমরা কোন পদটাকে বার করছি, মধ্যপদ, মাঝে মাঝে কোনো একটা পদকে বার করছি। তো মাঝের কোন একটা পদকে যখন আমরা বার করব তখন আমাকে কি করতে হবে না, দেখো এই মাঝে যখন বার করব তার পাশেরটা, তার পাশে, এর পাশে বলতে এইটা মধ্যপদটা, মাঝের যে পদগুলো, সেই মাঝের পদগুলো থাকলে এই এর পাশে এইটা আছে মধ্যগুলো, আর যদি প্রান্তীয় যদি হয় তাহলে প্রান্তীয়র পাশে এইটা আছে। বুঝতে পেরেছো? কোনো প্রান্তীয় পদ যদি জিজ্ঞেস চিহ্ন থাকে বা এক্স থাকে তাহলে তার পাশে কিন্তু এ আছে, ঠিক আছে। আর মধ্যখানে থাকলে মাঝের দুটোই হচ্ছে তারা পাশাপাশি থাকবে। তাহলে আমরা দেখো যেটা পাশাপাশি আছে সেটা তলায় লিখে দেবো, ঠিক আছে। আর যে দুটো বাকি থাকবে সেই দুটো উপরে গুণফল লিখে দেবো 42, ঠিক আছে। দেখো আমার এবার কাটাকাটি করবো, 5 2 10, 5 7 35, 7 6 42, তো 12। এক্স এর মানটা কত হলো এখানে, এই এক্স এর জায়গায় 12। এখানে দেখো 10:35 আর 12:42 এর অনুপাত দুটো সমান, অর্থাৎ এই দিকের অনুপাতটা আর এই দিকের অনুপাতটা যখন সমান হয়ে যাবে তখন তাকে আমরা বলবো সমানুপাত। বোঝা গেল? তো একটা প্রান্তীয় পদ দেখে দেখো তোমাদের দেখায়। প্রান্তীয় পদে ধরো দিয়ে আছে এক্স, প্রথমেই দিয়ে আছে আর 50, সমানুপাত দিয়ে আছে দেখবে 3:2। তাহলে আমরা কেমন করব, মাঝখানে কোনো পদ বার করতে গেলে মাঝেরটা তলায় বসিয়ে দেবে, বাকি দুটো উপরে গুণ করবে, দিয়ে কাটাকাটি করে যা হবে। এখন পাশে যদি থাকে তাহলে আমরা তলায় কোন সংখ্যাটা বসাবো, তাহলে এখানে দেখো এক্স সমান আমরা লিখবো যে এর প্রান্তীয় পদ মানে পাশে পদ বলতে একেবারে দুই ধারে যে পদগুলো সেটা হচ্ছে তারা পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা তলায় বসাবো আর উপরে 50 গণিত 3 লিখবো। বুঝতে পেরেছি? এখন 2 25, তাহলে 25 3 75, অর্থাৎ 75:50 এদের যে অনুপাত আর 3:2 এর অনুপাতটা সমান, সেই জন্য এরা সমানুপাত, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর এই চ্যাপ্টার যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনায় থাকা যাবে। আমরা সামনে কোনো ক্লাসগুলোতে আবার ওই বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনায় থাকবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।